তো আজকে আমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের পিওয়াইকিউ বিশ্লেষণের দ্বিতীয় ক্লাস। আমরা কিন্তু অলরেডি প্রথম ক্লাসে মিসলেনিয়াসের যে ইতিহাসের পিওয়াইকিউগুলো ছিল সেগুলো কিন্তু আলোচনা করেছি। সেই ক্লাসটা দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। আজকে আমরা এই ক্লাসে যে মিসলেনিয়াসের পলিটির যে পিওয়াইকিউ প্রশ্নগুলো রয়েছে সেটা আজকে সম্পূর্ণ বিশ্লেষণ করব এবং জানবো যে পলিটি থেকে মানে পলিটির কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছিলো বা কোন কোন জায়গাগুলো আমাদের এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন জিনিসগুলো আমাদের প্রথমে পড়তে হবে সেগুলো কিন্তু সম্পূর্ণটাই জানতে পারবে তোমরা যদি এই ক্লাসটা সম্পূর্ণ করো। ঠিক আছে? আর এরপরে আমাদের আসবে ভূগোল, তারপরে স্ট্যাটিক জিকে, বিজ্ঞান, সমস্ত কিছু কিন্তু আমরা পিওয়াইকিউ বিশ্লেষণ করব এবং তারপরে আমরা ধীরে ধীরে সাবজেক্ট ওয়াইজের মানে সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করাবো। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের ফ্রি ব্যাচের দ্বিতীয় ক্লাস। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং মিসলেনিয়াসের জিকের জন্য তোমাদের কিন্তু অন্য কোথাও যেতে হবে না। তোমরা এই ক্লাসটা যদি ফলো করো, মানে এই চ্যানেলটা যদি ফলো করো, তাহলে কিন্তু তোমাদের জিকেটা সম্পূর্ণ ফ্রিতে কভার হয়ে যাবে। ঠিক আছে? আর আজকের ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তবে পিডিএফের জন্য বলবো সম্পূর্ণ ক্লাসটা করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বুঝতে পারবে যে পিডিএফটা বিনামূল্যে কী করে সংগ্রহ করতে পারবে। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো প্রথমে আমরা প্রথম প্রশ্ন দেখো কী এসেছিলো। প্রথম প্রশ্ন এসেছিলো, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? আমি এখানে প্রশ্ন দিয়েছি কারণ এটা কোনো রকমের মক টেস্ট বা কোনো রকমের প্র্যাকটিস ক্লাস নয়, এটা হচ্ছে পিওয়াইকিউ আমরা বিশ্লেষণ করছি। আমরা দেখবো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছিলো, কোন কোন জায়গাগুলো পড়তে হবে, তার জন্য আমি উত্তর এখানেই দিয়ে দিয়েছি। দেখো, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন প্রথম মৃত্যু ঘটেছিল কার? উত্তর হবে জাকির হুসেন। আমাদের কিন্তু আমাদের যে বিভিন্ন টেনোয়ারে বিভিন্ন যে সময়কালে বিভিন্ন যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির তারপরে উপরাষ্ট্রপতি ছিলেন তাদের কিন্তু সম্পর্কে আমাদের পড়তে হবে। বিশেষ ঘটনাগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। সেখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন দেয়। ঠিক আছে? দেখো, তিনি ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। তিনি প্রথম ভারতীয় রাষ্ট্রপতি। তিনি পদে থাকাকালীন মারা যান কত সালে? 1969 সালে। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি একজন ছিলেন শিক্ষাবিদ। দেখো, ভিভি গিরি, তার সম্পর্কে আমাদের জানতে হবে। জাকির হোসেনের মৃত্যুর পর তিনি ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ফখরুদ্দিন আলী আহমেদ, তিনি ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, যিনি পদে থাকাকালীন মারা যান 1977 সালে। ঠিক আছে? তারপর মানে প্রথম তো ইনি মারা যান, প্রথম এক সেকেন্ড কোথায় গেল, এই যে প্রথম ইনি মারা যান, তারপরে কিন্তু ইনি। ঠিক আছে? তারপর হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি, তিনি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, তিনি ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত হওয়ার জন্য পরিচিত। ঠিক আছে? তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এগুলো কিন্তু আমাদের কি পড়তে হবে, যে ভারতের বিভিন্ন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সম্পর্কে কিন্তু ভালো করে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী ছিলেন? দেখো, আমি বললাম ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে। এটার উত্তর হবে জওহরলাল নেহরু। তিনি টানা 16 বছর 286 দিন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, 1947 সালে 15ই আগস্ট থেকে 1964 সালে 27শে মে পর্যন্ত। ঠিক আছে? তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং এখনও পর্যন্ত সবথেকে বেশি পদে রয়েছেন। তো এটা কিন্তু আমাদের দেখতেই হবে। দেখো, রাষ্ট্রপতি থেকে এসছে, প্রধানমন্ত্রী থেকে এসছে, এবার উপরাষ্ট্রপতি থেকে আসবে না এমন কোনো কথা নাই। উপরাষ্ট্রপতি থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। তো আমরা কিন্তু যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো সেগুলো কিন্তু আমরা কভার করিয়ে দেবো। ঠিক আছে? তো আমাদের কিন্তু এগুলো পড়তে হবে। এগুলো কিন্তু তোমরা চাইলে খাতায় নোটসও করে নিতে পারো। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে। দেখো, এগুলো ছিল হচ্ছে 2000 লাস্ট যেটা মিসলিনিয়াস হয়েছিল 2023 সালে, সেটা। ঠিক আছে? এখানে কিন্তু পলিটি থেকে মাত্র 2টো প্রশ্ন গিয়েছিল। প্রশ্ন দেয়নি বলতে গেলে পলিটি থেকে। ওখানে বেশিরভাগ ছিল হচ্ছে স্ট্র্যাটেজিক এবং ইতিহাস। ঠিক আছে? তো পলিটিতে কিন্তু পড়তে হবে এমন না, এটা কিন্তু পশ্চিমবঙ্গ, এটা মনে রাখতে হবে। এখানে কিন্তু কী হয় তোমরা কেউ জানো না, আমিও জানি না, কেউ জানে না। ঠিক আছে? তো একমাত্র ডাব্লিউবিপিএসসি জানে তারা কি করতে পারে। ধরো এই আগের বছর ইতিহাস থেকে বেশি প্রশ্ন, স্ট্র্যাটেজি থেকে বেশি প্রশ্ন দিয়েছিল, পলিটি থেকে মাত্র 2টো দিয়েছিল, মানে আরও 2-1টা ছিল পলিটি থেকে, তবে সেগুলো আমি অবশ্যই ইতিহাসে করে দিয়েছিলাম। তো এই বছর হয়তো পলিটি থেকে বেশি দিতে পারে। তো সেভাবে কিন্তু তোমাদের তৈরি থাকতে হবে। ঠিক আছে? দেখো, এবার এটা হচ্ছে তোমাদের 2018 সালের প্রশ্ন থেকে এই প্রশ্নগুলো এসেছিলো। দেখো, 2018তে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছিলো পলিটি থেকে। দেখো, ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতের সংবিধানের মুখপত্রে গৃহীত হয় কত সালে? খুব গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে? এটা গৃহীত হচ্ছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা হচ্ছে 1976 সালে হয়েছিল। দেখো, 1976 সালে 42তম সংবিধান সংশোধন রেখে এটা মাত্র দেখো, এখানে কিন্তু শুধুমাত্র ধর্মনিরপেক্ষটাই আসেনি, এখানে কিন্তু ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, সংহতি মানে
সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি, এই 3টে শব্দ কিন্তু যুক্ত হয়েছিল। 42তম সংবিধান সংশোধনীটা কিন্তু অনেকটাই বড় হয়েছিল, এই জন্য কিন্তু একে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়। ঠিক আছে, তো এই ধরো 2018 সালে এসেছিলো যে এখানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা কবে যুক্ত হয়েছিল, এই বছর ধরো দিতেই পারে যে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক কবে যুক্ত হয়েছিল, বা সংহতি কবে যুক্ত হয়েছিল, বা এখান থেকে এমন প্রশ্ন দিতে পারে যে এই 3টে নাম দিয়ে বললো যে এর মধ্যে আরেকটা ধরো অন্য একটা কিছু দিয়ে দিল, বললো যে এদের মধ্যে কোনটি গৃহীত হয়নি 42তম সংবিধান সংশোধনীতে। তো তোমরা যদি এই 3টে নাম মনে রাখো তাহলে কিন্তু তোমাদের ওটা আরামসে তোমরা এলিমিনেট করতে পারবে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমাদের পড়তে হয় বুঝে বুঝে যে কোন কোন জায়গাগুলো আমাদের গুরুত্বপূর্ণ। তো সংবিধান সংশোধনীগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন অনেকগুলো সংবিধান সংশোধনী আছে, যেমন ধরো এটা হচ্ছে 42তম গুরুত্বপূর্ণ, 44তম গুরুত্বপূর্ণ, 52তম গুরুত্বপূর্ণ, 61তম গুরুত্বপূর্ণ, 86তম গুরুত্বপূর্ণ। তো এগুলো কিন্তু ভালো করে 101তম, 104তম, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, এগুলো কিন্তু আমরা আলোচনা অবশ্যই করব, যেমন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। দেখো, সামাজিক ন্যায়ের ধারণা একটি অবিচ্ছেদ্য অংশ কিসের? সামাজিক ন্যায়ের ধারণা এটা হচ্ছে সংবিধানের মুখপত্রের মধ্যে, মানে হচ্ছে প্রিএম্বলের মধ্যে, মানে প্রস্তাবনার মধ্যে। এই যে প্রস্তাবনা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 3 ধরনের ন্যায়ের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে অর্থনৈতিক, একটা হচ্ছে রাজনৈতিক। এগুলো কিন্তু দিতে পারে, মানে 3টে দিয়ে বললো, আরেকটা দিয়ে বললো যে অন্য কিছু একটা দিয়ে বললো যে এটা বললে উত্তর হবে, কিন্তু ওটা নয়। ঠিক আছে, দেখো এই যে ধারণা, এটা কিন্তু প্রস্তাবনা ছাড়াও সংবিধানের 4র্থ অধ্যায়ের বর্ণিত নির্দেশমূলক নীতির মধ্যেও কিন্তু এই ন্যায়ের আদর্শ প্রতিফলিত হয়। ডিপিএসপি এটা কোথায়? পার্ট নাম্বার 4, আর্টিকেল হচ্ছে 36 থেকে 51। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো আমি অবশ্যই করাবো যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো। এখন জাস্ট আমরা দেখে নিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো এসেছিলো। দেখো, পরবর্তী প্রশ্ন এসেছিলো কি, সুপ্রিম কোর্ট থেকে এসেছিলো। সুপ্রিম কোর্ট না, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কোন মামলাতে? দেখো, বিভিন্ন যে কেসগুলো, মামলাগুলো আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস, 1973 সালে। দেখো, 1973 সালে কেশবানন্দ ভারতী কেসের কেরালার যে মামলা, সুপ্রিম কোর্ট 13 জন বিচারপতির একটা বেঞ্চ তৈরি হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হাইয়েস্ট বেঞ্চ। এই রায় আদালত জানায় যে, মানে এটা মূলত কিসের জন্য ছিল বলো তো? এটা ছিল হচ্ছে যে প্রিএম্বেল ছিল, প্রিএম্বেলটাকে অ্যামেন্ড করার জন্য। মানে এটা কি অ্যামেন্ড করা যাবে, মানে এটা কি সংশোধন করা যাবে? তো সুপ্রিম কোর্ট বলেছিল যে এই মামলায় যে এটাকে সংশোধন করা যাবে, তবে এর যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু বজায় থাকতে হবে, আর সেটা কিন্তু কোনো রকমের ছেড়েখানি করা যাবে না, সেটা কিন্তু বজায় থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবে যে মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচারটা কিন্তু অপরিবর্তিত রেখে এটাকে কিন্তু সংশোধন করা যাবে। আর এটা যদি বলে প্রিএম্বেল কতবার সংশোধন করা হয়েছে, উত্তর হবে কিন্তু একবারই করা হয়েছে, যেটা আমাদের একটু আগেই বললাম 42তম সংবিধান সংশোধনীতে। এটি ভারতীয় বিচার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ রায়, যা সংবিধানের সর্বোচ্চ ক্ষমতা রক্ষা করে। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন কি এসেছিল। দেখো, জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে কত নম্বর ধারাতে? উত্তর হবে অপশন নাম্বার ডি, 19(1)(a)। ঠিক আছে, যে আমাদের যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, এগুলো কিন্তু ভালো করে আমাদের পড়তে হবে। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, তারপর হচ্ছে ডিপিএসপি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় দেয়, তো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, ধারাগুলো বিশেষ করে। তো জানার অধিকার বা রাইট টু নো, এটা হচ্ছে আমাদের সরাসরি কোনো মৌলিক অধিকার বিষয়ে লেখা না থাকলেও এটা হচ্ছে একটি, মানে এটা পরের এটা হচ্ছে তোমাদেরকে একটা সাব যে আর্টিকেল থেকে, সেটা হচ্ছে 19(1)(a), অর্থাৎ বাক ও মত প্রকাশ স্বাধীনতার মধ্যে কিন্তু এটা রয়েছে 19(1)(a। মানে 19-এ কিন্তু আমাদের অনেকগুলো স্বাধীনতা রয়েছে, টোটাল রয়েছে তোমাদের 6টা। সেই ছটা ছিল, ছটা, হ্যাঁ ছটার মধ্যে কিন্তু একটা হচ্ছে বাক ও মত প্রকাশ স্বাধীনতা, এরই একটা অংশ হচ্ছে এই যে এটা, রাইট টু নো। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর এই ধারণার উপর ভিত্তি করে পরবর্তীতে 2005 সালে তথ্য জানার অধিকার, মানে আরটিআই অ্যাক্ট 2005 পাস করা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমাদের মৌলিক অধিকার, ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক কর্তব্য, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুর সংরক্ষিত আছে, সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে কোন ধারার মাধ্যমে? এটা হচ্ছে 15(3), মানে হচ্ছে এ। ঠিক আছে, দেখো 15(3), দেখো 15-র ধারাগুলো কিন্তু ভালো করে, এটা 15টাও কিন্তু একটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, এটা কিন্তু 15 যে সাবক্লসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। 15 নম্বর ধারা ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে, এবং তবে ধারা নম্বর 3-এ কিন্তু যে শিশু এবং মহিলা, তাদের জন্য কিন্তু বিশেষ আইন প্রণয়ন করার ক্ষমতা দেয়, মানে শিশু এবং মহিলাদের জন্য কিন্তু আলাদা করে ব্যবস্থা গ্রহণ করা যাবে, এটা কিন্তু এটাই বলে। এই ধারার ওপর ভিত্তি করে শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা, কর্মক্ষেত্রে মহিলাদের জন্য সুযোগ সুবিধার মতো বিষয়গুলি কার্যকর করা হয়। ঠিক আছে, দেখো
এগুলো কিন্তু আমরা যে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি, এগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা পলিটির ক্লাস চ্যাপ্টার ওয়াইজ করবো। এখন আমরা যেহেতু বিশ্লেষণ করছি বিওইকিউ, সেক্ষেত্রে জাস্ট তোমাদের ধারণা দিয়ে দিয়েছি যে কোথা থেকে প্রশ্নগুলো এসেছিলো, কোন জায়গা থেকে এসেছিলো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়? দেখো আবার সংশোধনী চলে এসছে, সিএ, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা হচ্ছে 101। জিএসটি এটা হচ্ছে ট্যাক্স বা পণ্য পরিষেবা, মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, কার্যকর হয় কবে? 1 জুলাই, এটা 1 বলবো আবার, 1 জুলাই 2017। 1 আমাকে অনেক কমেন্ট করে 1 না, ঠিক আছে, 1 জুলাই। এটা বলতে অভ্যাস হয়ে গেছে, তাই বলি। এটা একটি কিন্তু পরোক্ষ কর, মানে ইনডাইরেক্ট ট্যাক্স। আর এটা কত নম্বর ধারায় রয়েছে? জিএসটি যদি বলে তাহলে হবে কিন্তু এটা 279A, এটা কিন্তু মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী দিয়েছিল, ভারতের সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? এটা কি হবে? কোন তফসিলে বলছে, মানে কোন স্কেডিউলে? এটা হচ্ছে 10 নম্বর। ঠিক আছে, এটা কবে 10 নম্বরটা অ্যাড হয়েছে? কত নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, মানে কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে? তাহলে কিন্তু হবে 52তম, 52nd। 7তম তফসিলে কী রয়েছে? কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা, মানে হচ্ছে লিস্ট রয়েছে। ইউনিয়ন লিস্ট হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, মানে এটাতে শুধুমাত্র ইউনিয়ন আইন প্রণয়ন করতে পারে, এটা শুধুমাত্র স্টেট প্রণয়ন করতে পারে, এটাতে দুজনেই করতে পারে। ঠিক আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্টেটের যে লিস্ট আছে সেখানে কিন্তু ইউনিয়ন প্রণয়ন করতে পারে, সেগুলো আলাদা টাইপের, এগুলো তোমার এই পরীক্ষা অন্তত দেবে না অত ডেপথে। 8 নম্বরে রয়েছে হচ্ছে জাতীয় ভাষা, ঠিক সরকারি ভাষা রয়েছে, সরকারি ভাষা টোটাল 22টা। 9 নম্বর তফসিলে রয়েছে ভূমি সংস্কার এবং জমিদারি প্রথা বিলুপ্ত করা সংক্রান্ত আইন। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের স্কেডিউলগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, কটা স্কেডিউল রয়েছে? 12টা, এটা কিন্তু মাথায় রাখবে। আগে ছিল 8টা, এখন 12টা। পরবর্তী প্রশ্ন দেখো কী দিয়েছে, যে ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা। দেখো আবার ফান্ডামেন্টাল রাইট থেকে প্রশ্ন। ফান্ডামেন্টাল রাইটটা কিন্তু অনেক প্রশ্ন আসে, এটা কিন্তু আমাদের পড়তেই হবে। দেখো কি বলছে এখানে, এখানে হচ্ছে বলা হয়েছে কি আইনের দৃষ্টিতে সমতা এবং আইন সমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত। স্বাধীনতার অধিকার হচ্ছে 19 নম্বরে, ধর্মীয় হচ্ছে 25 থেকে 28, সাংবিধানিক প্রতিনিধিত্ব রেখেছে 32। ঠিক আছে, এগুলো কিন্তু ধারাগুলো মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ধারাগুলো বিস্তারিত আলোচনা করব। দেখো 14 নম্বর ধারায় কি, এটা 14 নম্বর ধারাটি ভারতীয় সংবিধানের 3য় তফসিলভুক্ত মৌলিক অধিকারকে তফসিল, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর পার্টে রয়েছে, যেটা মাথায় রাখে 3 নম্বর পার্টে। এখানে দুটো কনসেপ্ট আছে, কি একটা হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা, মানে এর অর্থ হলো যে ভারতের ভূখণ্ডে বসবাসকারী কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, মানে আইনের উপরে কেউই নয়, আইনের চোখে কিন্তু সবাই সমান। আবার আরেকটা আছে, সেটা কি ইকুয়াল প্রোটেকশন অফ ল। এটা কিন্তু নেওয়া হয়েছে ইউকে থেকে, এটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। ইকুয়াল প্রোটেকশন অফ ল বলতে এর অর্থ হচ্ছে সমান পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে আইনের সমানভাবে প্রয়োগ করা। মানে ধরো এই ব্যক্তির পরিস্থিতি এক, ধরো এই 3জন ব্যক্তির পরিস্থিতি এক, এবং এই 3জন ব্যক্তির পরিস্থিতি এক, এবং এদের জন্য এক ধরনের আইন প্রয়োগ করতে হবে, এদের জন্য কিন্তু এক ধরনের আইন প্রয়োগ করতে হবে। মানে ধরো এখানে একটা বড় লোক আছে, মানে সে হচ্ছে কোটি কোটি টাকার মালিক, এই যে একজন কোটি কোটি টাকার মালিক, আর এই একজন আছে তার মধ্যবিত্ত, খুবই গরিব। এবার কোনো একটা কিছুর জন্য মানে ফাইন লাগাবে বা ট্যাক্স দিতে হবে। এবার এর কাছ থেকে ধরো বললো তোমাদের, মানে এখানে কি বলা আছে, এখানে বলা আছে আইনের দৃষ্টিতে সকলেই সমান, মানে তাহলে তো সমান, দুজনে কিন্তু সমান আইনের দৃষ্টিতে। এবার এখানে কি বলা আছে, ধরো বললো ট্যাক্স দিতে হবে প্রত্যেক মাসে 10,000 করে, 10,000 করে বললাম, এর মাসিক আয় হচ্ছে ধরো, মধ্যবিত্ত মাসিক আয় হচ্ছে ধরো 15,000। এবার এর কাছে 10,000 ট্যাক্স দেওয়া কি সোজা কথা? কিন্তু এ তো কোটি কোটি টাকার মালিক, মানে প্রত্যেক মাসে ধরো লাখ লাখ টাকা কামাচ্ছে, কোটি কোটি টাকা কামাচ্ছে, তার কাছে 10,000 টাকা কোনো ব্যাপারই না। তো এখানে তো সমতা হচ্ছে না। তো এখানে বলা হচ্ছে যে সমান পরিস্থিতি, মানে এই যে কোটি কোটি টাকার ব্যক্তি এবং তার সাথে অন্যান্য যে ব্যক্তি আছে তাদের জন্য কিন্তু এক আইন, আর এদের জন্য কিন্তু একভাবে প্রয়োগ করতে হবে। এর জন্য কিন্তু ট্যাক্স, বিভিন্ন ইনকামের বিভিন্ন ধরনের ট্যাক্স। ঠিক আছে, এইভাবেই কিন্তু সিম্পলি বুঝিয়ে দিলাম, আর কিছুই না। আমরা যখন আলোচনা করবো তখন আরও ভালো করে বুঝবো, এটা জাস্ট তোমাদের বলে দিলাম। ঠিক আছে, তো আমাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইটসটা ভালো করে পড়তে হবে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন দিয়েছিল কিছু থেকে ভারতীয় সংবিধানে, আবার দেখো ফান্ডামেন্টাল রাইটস আবার দিয়েছে, ফান্ডামেন্টাল রাইটস থেকে প্রশ্ন। স্বাধীনতার অধিকার হচ্ছে 19। ঠিক আছে, এখানে বললাম 6টা স্বাধীনতার অধিকার মৌলিক রয়েছে। একটা হচ্ছে বাক বা মত প্রকাশের, মানে যেখানে তুমি মানে নিজের মত প্রকাশ করতে পারবে, সেই স্বাধীনতা শান্তিপূর্ণভাবে, অস্ত্রহীনভাবে সমাবেশ, মানে অ্যাসেম্বলি করতে পারবে, মানে অ্যাসেম্বল হতে পারবে সবাই বিনা অস্ত্রে, সমিতি বা ইউনিয়ন গঠন করা, ভারতবর্ষের সর্বস্থানে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, স্বাধীন ভারতের যে কোনো অংশে বসবাস করার অধিকার, এবং সেই হচ্ছে অকুপেশন, মানে হচ্ছে যে কোনো পেশা বা ব্যবসা
করার স্বাধীনতা। মানে এগুলো কিন্তু দেখো একদম মানে এই স্বাধীনতার এগুলো কিন্তু অধিকার, তবে কিন্তু এগুলো একদম অ্যাবসলিউট না। মানে এবার ধরো বললো পেশা বা ব্যবসা করে, বা তুমি কেউ ধরো মানুষ বেচা কেনার পেশা গ্রহণ করছে, বলে এটা তো আমার অধিকার, আমি মানুষ বেচা কেনা করবো, সেগুলো কিন্তু না। কিছু কিছু এক্সেপশন তো থাকবে অবশ্যই না, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। এবার যদি বলে স্বাধীনতার অধিকার কত নম্বর ধারা, সেটা হচ্ছে 19 থেকে 22 নম্বর ধারায়, ঠিক আছে। তো এই ছিল আমাদের পলিটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো পিওয়াইকিউতে এসেছিলো। আমরা তো দেখো পলিটি থেকে আগের বছর মানে 2023-এ কিন্তু দু তিনটে প্রশ্ন এসেছিলো, বেশি প্রশ্ন আসেনি। তবে 2018 সালে এসেছিলো বেশ কিছু প্রশ্ন, 2019 মানে তারপরে 2012 সালে কয়েকটা প্রশ্ন এসেছিলো, মানে সেগুলো একদমই বেসিক টাইপের প্রশ্ন, এগুলো আমাদের সেই ফান্ডামেন্টাল রাইটস। তো আমাদের দেখো এখান থেকে মোটামুটি যেটা আমরা বুঝলাম, আমাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পিএম, তারপর হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে সংবিধান সংশোধনী, এগুলো কিন্তু একদম আমাদের ভালো করে পড়তে হবে। তো আমরা কিন্তু এভাবেই ক্লাসগুলো, যখন আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসবে তখন কিন্তু এভাবেই ক্লাসগুলো আসবে, ঠিক আছে। আর তোমাদের এই পিডিএফটা তোমরা কোথায় পাবে, পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, তার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে। আর এরপরে আমাদের কি আসবে, এরপরে আমাদের জিওগ্রাফি পিওয়াইকিউ আসবে, জিওগ্রাফি পিওয়াইকিউ এবং স্ট্র্যাটেজিকে পিওয়াইকিউ, তারপরে সায়েন্সেরটা দিয়ে আমরা এটা শেষ করব। তারপরে শেষ করার পর আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করবো, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ভিত্তিক তথ্য দিয়ে কিন্তু সম্পূর্ণ আমরা জিকেটাকে শেষ করব, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর মিসলিনিয়াসের ক্ষেত্রে কিন্তু তোমাদের জিকের কোনো সমস্যা হবে না তোমরা যদি এই চ্যানেলটাকে ফলো করে রাখো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।